নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শ্রী জ্যোতিরিন্দ্র নন্দী রচিত মিষ্টি জ্বালা। গল্পটি নেওয়া হয়েছে দুই বাংলার সেরা প্রেমের গল্প এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প মিষ্টি জ্বালা। রমেন আমার বন্ধু। এ জীবনে বন্ধু অনেক পেয়েছি, কিন্তু রমেনের মতো কাউকে নয়। যেন আমার জন্যে প্রাণ দিতেও সে প্রস্তুত। এতটা সহানুভূতি, এতটা মমতা আমার প্রতি বেকার। ইদানিং আমার জামা কাপড়ের যা জীর্ণ দশা হয়েছিল, রমেন তা মোটেও সহ্য করতে পারেনি। সেদিন আমাকে ধরে নিয়ে গিয়ে কলেজ স্ট্রিট মার্কেটের একটা নতুন দোকানে ঢুকে এক প্রস্ত নতুন শার্ট প্যান্ট কিনে দিয়ে তবে সে ঠান্ডা হয়। পুজোর আগে বৃষ্টিতে ভেজার দরুন কদিন খুব কাশিতে ভুগেছিলাম। রমেন আমাকে টেনে নিয়ে যায় তার পরিচিত এক ডাক্তারের চেম্বারে। আমার গলা বুক পরীক্ষা করে ডাক্তার এক হাত লম্বা একটা প্রেসক্রিপশন লিখে দেন। ডাক্তারের ওখান থেকে বেরিয়ে আবারও আমার হাত টানতে টানতে একটা ওষুধের দোকানে নিয়ে গিয়ে রমেন আমাকে প্রায় 20 টাকার ওষুধ কিনে দেয়। না, আমি আপত্তি বিশেষ করিনি। আগে অবশ্য করতাম, কিন্তু রমেন তাতে খুশি হতো না। বলা ভালো, সে রেগে যেত। এমনকি আমার সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিত। বুঝতাম বন্ধু আঘাত পায়। আমার উপকার করে, আমার দৈন্য দশায় আমাকে সাহায্য করে সে মনে মনে তৃপ্তি পায়। অবশ্য বাধা পড়তে দেওয়া উচিত নয়। বুঝতে পারার পর আমি আর আপত্তি করতাম না। তার সব রকম সাহায্য উপকার মাথা পেতে নিতাম। এখনো নিচ্ছি। তাছাড়া এই আপত্তি, সংকোচ, লজ্জা এইসব আমাদের মানায় না। বছরের পর বেকার দরিদ্র সেজে কারোর কোনো সাহায্য না নিয়ে মাথা উঁচু করে চলবো, সেই রকম মনের বল আর আমার কোথায়। হ্যাঁ, এমন একটা সময় আসে যখন রাস্তায় বেরিয়ে এক কাপ চা খেতে বা একটা সিগারেট খেতে গিয়েও আমায় অন্যের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। বেশিরভাগ সময় ট্রাম বাসের পয়সা হাতে থাকে না, অন্যের কাছে হাত পাততে হয়। এই অবস্থায় আমি আর অন্যের দেখা পাচ্ছি কোথায়? কেই বা আমার জন্য হাতে পয়সা নিয়ে দাঁড়িয়ে আছে, কেই বা আমায় আদর করে চা খাওয়াবে, আর চায়ের পর ভালোবেসে একটা সিগারেট হাতে তুলে দেবে, বা বরানগর থেকে ধর্মতলা আসবো কিংবা বালিগঞ্জ থেকে বরানগর ফিরব, বাসের পয়সা দিয়ে আমায় সাহায্য করবে। একমাত্র রমেনই পৃথিবীতে একমাত্র যার কাছে চাওয়ার আগেই আমি সাহায্য পাই, এবং আমিও চোখ বুজে যখন তখন এই একটি লোকের কাছেই হাত পাততে পারি। এখানে আমার কোনো রকম লজ্জা, সংকোচ, দ্বিধা কিছুই থাকে না। বাবার হোটেলে দুবেলা ভাত খাই। বছরে একটা মাত্র প্যান্ট আর একটা মাত্র জামা জোটে। 2 বছর পর একজোড়া চটি, ব্যাস ওইটুকুই। শুধু এইটুকু সম্বল করে আজকের দিনের কোনো ছেলে যার 26-27 বছর বয়স হলো, সে কি চলতে পারে? আমার বয়সী রমেন এইটুকু বোঝে বলেই সারাক্ষণ সে আমার দিকে 2 হাত বাড়িয়ে আছে। কারণ সে চাকরি করে। আর এও সত্য যে ওই তৃপ্তির কথা বললাম, দরকার হলে আমার জামাটা প্যান্টটা কিনে দিচ্ছে, ডাক্তারের ভিজিট, ওষুধের খরচা চালিয়ে যাচ্ছে, চা সিগারেটের খরচ জোগাচ্ছে, ডাই ক্লিনিংয়ের বিল মেটাচ্ছে। হ্যাঁ, এমনকি ব্লেডের অভাবে আমার 2-3 দিন শেভ করা হচ্ছে না বলে একগুচ্ছ ব্লেড কিনে দিচ্ছে। এসবের পেছনে তার মানসিক তৃপ্তি যেমন আছে, তেমনি একটা প্রচ্ছন্ন অহংকারও যে কাজ করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমি অনেকবার লক্ষ্য করেছি, আমার বা রমেনের পরিচিত কোনো মানুষ কাছে থাকলে তখনই তার সহানুভূতি, দয়া, দাক্ষিণ্য, করুণা, যাই বলা যাক না কেন, তার মাত্রাটা যেন অনেকখানি বেড়ে যায়। যেমন একদিন আমি তার অফিসে গিয়ে দেখা করেছিলাম।
আমাকে দেখেই তো সে রীতিমতো চেঁচামেচি শুরু করে দিল। কিরে, চা খাবি নাকি? এই আয় আয় আয়, পাখার নিচে বস। মুখটা একেবারে শুকিয়ে গেছে রে। তারপর এই বাসের পয়সা ছিল তো, নাকি হেঁটেই শ্যামবাজার থেকে ডালহাউসি মেরে দিলি? রমেনের কথা শুনে তার অফিসের লোকেরা হাঁ করে আমার দিকে তাকিয়ে দেখছিল। আমি চা খাচ্ছিলাম। রমেনের দেওয়া একটা দামি সিগারেটের প্যাকেট থেকে একখানা সিগারেট তুলে নিয়ে সেটাও আগুন ধরিয়েছিলাম, আমার মনে আছে। দেখে খুশি হয়ে তার অফিসের লোকেদের শুনিয়ে শুনিয়ে রমেন আবার আমাকে বলেছিল, তারপর বল রে, এই পয়সা কড়ি লাগবে নাকি কিছু? লাগলে বলিস কিন্তু। দরকার হয়তো সত্যিই ছিল। ধার কর্য করার উদ্দেশ্য নিয়েই তার সাথে অফিসে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু সে এমনভাবে চেঁচামেচি করছিল আর তার পকেট থেকে 10 টাকার নোটটা বের করে এমনভাবে আমার দিকে বাড়িয়ে দিয়েছিল। হঠাৎ কেমন যেন অপ্রস্তুত হয়ে গিয়ে আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম। ওদিকে চোখে মুখে উৎকট কৌতূহল নিয়ে রমেনের সহকর্মীরা আমাকে দেখছে। তখন এই অবস্থায় আমি চুপ করে আছি দেখে রমেন ভীষণ চটে যায়। দেখ, আমি তোর ফ্রেন্ড, যাকে বলে একেবারে বেস্ট ফ্রেন্ড। চেঁচিয়ে অফিস শুদ্ধ লোককে শুনিয়ে সে আবারও বলল, আমার কাছে যদি তোর ধার চাইতে লজ্জা করে তাহলে তোর মরে যাওয়াই উচিত। তোর চাকরি বাকরি নেই, কিছু না। এই অবস্থায় আমার কাছে এসে চোখ করে বসে থাকা মানে আত্মহত্যার পথটাকে বেছে নেওয়া। চোখ মুখ একেবারে লাল হয়ে গিয়েছিল আমার। রমেনের বক্তৃতা বন্ধ করার জন্য তাড়াতাড়ি টেবিল থেকে টাকাখানা তুলে নিয়ে পকেটে ভরে ফেলেছিলাম। রমেন তখন ঠান্ডা হয়। আরেক দিনের কথা মনে পড়ছে। তখন চৈত্র মাস, শাস্ত্রে বলে মধু মাস। কলকাতার রাস্তায় অবশ্য এই মধুটা বোঝা যায় না। বুঝেছিলাম বোটানিক্যাল গার্ডেনে গিয়ে। রমেনের কথায় তার সাথে সেখানে বেড়াতে যাই। আমি কি জানতাম যে রমেন আরেকজনকেও নেমন্তন্ন করেছিল। তার নাম মীনাক্ষী। রমেন আমার মতোই ব্যাচেলার। আমি বেকার, তাই কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করবার সাহস বা ইচ্ছা কোনোটাই আমার ছিল না। তা বলে রমেন মোটেও চুপ করেছিল না। কেনই বা থাকবে? সে সময় তার একাধিক গার্লফ্রেন্ড জুটেছিল, এখনও জুটছে বলা ভালো। কিন্তু সেই চৈত্রের দুপুরে আমাকে আর মীনাক্ষীকে একসাথে নিয়ে সেই বোটানিক্যাল গার্ডেনের জঙ্গলে নিয়ে যাওয়ার পেছনে যে তার কী যুক্তি ছিল তা আমি বুঝতে পারিনি। হ্যাঁ, পরে অবশ্য এর কারণটা বোঝা গেছে। রমেন মুহুর্মুহু তার গোল্ড ফ্লেগের প্যাকেটটা আর সুদৃশ্য লাইটারটি আমার দিকে এগিয়ে দিচ্ছিল। টিফিন ক্যারিয়ার ভর্তি করে প্রচুর খাবার সে সঙ্গে নিয়ে গিয়েছিল। মীনাক্ষীও অনেক সন্দেশ টন্দেশ নিয়ে গিয়েছিল। আমার চোখে এই জিনিসটা বড়ই অদ্ভুত ঠেকেছিল। মীনাক্ষী নয়, রমেন নিজের হাতে আমার জন্য কাগজের প্লেটে খাবার বেড়ে দিচ্ছিল, এবং লক্ষ্য করছিলাম সে ওদের দুজনের জন্য যত না রাখছিল তার চেয়ে ঢের বেশি সে আমাকে দিয়ে দিচ্ছিল। কেমন একটা ফাঁপড়ে পড়ে গিয়েছিলাম। আর নয় ভাই রমেন, আমি অত খেতে পারবো না। আরে আমি কি রাক্ষস নাকি? কিন্তু রমেন আমার কথা কানেই তুলছিল না। রমেন হেসে বলেছিল, দূর বেটা, খা তো। এই মীনাক্ষী ভীমনাগের কড়া পাক এনেছে। কতদিন ভীমনাগের কড়া পাক খাস না বলতো? আমি তো চাকরি করি, তাই 2 বছরের মধ্যে একটা সন্দেশ খেতে পারলাম না। এতদিন পর পারলুম, তাও আবারই মীনাক্ষীর দৌলতে। কি বলো মিনু? আর চোখে দেখছিলাম রমেনের বান্ধবী একবারের জন্য আমার দিকে তাকিয়ে তারপর হঠাৎ করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। দৃশ্যটা দেখে মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। মুখের সন্দেশটা যেন তেঁতো ঠেকল। অর্থাৎ মেয়েটির চোখে এমন কিছু ছিল যে আমার মনে হচ্ছিল তখন সেখান থেকে পালাতে পারলে বাঁচি, কিন্তু তার উপায় তো ছিল না। মুখ কালো করে ঘাড় গুজে পাতের সন্দেশ খুঁটি আর লুকিয়ে
নিজের নোংরা জীর্ণ জামা প্যান্ট আর পায়ের ছেঁড়া চটিটা দেখি। রমেনের গায়ের দামি ঝকঝকে পোশাকটার বুঝি সেদিন কোনো তুলনাই ছিল না। সোনালি সিল্কের শাড়ি আর কচি কলাপাতা রঙের ব্লাউজে মীনাক্ষীকেও সেদিন বসন্তের রানীর মতো লাগছিল। সেখানে আমার ওই দিনদরিদ্র বেশ দেখে রমেনের বান্ধবী আমাকে অনুকম্পা করতো না তো কে করত? কিরে, এই অমন ঘাড় গুজে বসে আছিস কেন? খাচ্ছিস না? রমেন চিৎকার করে উঠেছিল, যেন কোনোভাবে সে আমার মনের ভাবটা বুঝতে পেরেছিল। বুঝতে পেরে গম্ভীরভাবে গলা চড়িয়ে উপদেশ দিতে আরম্ভ করল। দেখ রবেন্দু, আমি তোর ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড নয়, আমি তোর বেস্ট ফ্রেন্ড। তোর এই কোমড়া মুখটা আমি কিছুতেই পছন্দ করি না। তোর মুখ কালো দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, জানিস? তুই ভালো মতো জানিস, কিন্তু তোকে চেয়ার আপ করতে আমার কোনো ত্রুটি নেই। আর 5টা বেকারের মতো সারাক্ষণ তুই নৈরাশ্যে ভুগবি না 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 না, আমি কিছুতেই হতে দেবো না। সেই জন্যই তো মিনুর সাথে বেড়াতে এসে আজ তোকে এখানে ডেকে আনলাম। মীনাক্ষী তখন আমার দিকে তাকিয়েছিল কিনা সেই দিকে তখন আমি চোখ তুলে তাকাতে সাহস পাইনি। রমেনের কথা মতো আরেক টুকরো সন্দেশ ভেঙে তাড়াতাড়ি মুখে পুড়েছিলাম। তা না হলে জানতাম সে কিছুতেই চুপ করত না। কালকে আরেকটা ঘটনা। কালই আমি রূপাকে প্রথম দেখি। 3 মাস আগের মীনাক্ষীর জায়গায় এখন রূপা। আগেই বলেছি, ঋতুতে ঋতুতে ফুল ফোটার মতোই নতুন নতুন বান্ধবী আসছে রমেনের জীবনে। যাকে সে আসছে আসুক, কিন্তু আমাকে ওদের মাঝখানে টেনে নিয়ে যাওয়া কেন? মীনাক্ষীর সাথে আমাকে বটানিক্যাল গার্ডেনে বেড়াতে নিয়ে গেল, আর কাল রবিবার ছুটির দিনে তার রূপার সাথে রমেন আমাকে ধরে নিয়ে গেল লাইট হাউসে ইংরেজি সিনেমা দেখার জন্য। ছবি দেখার সময় অন্ধকারে জিনিসটা অতটা বুঝতে পারিনি। শো ভাঙবার পর হল থেকে বেরিয়ে 3 জনে একটা রেস্তোরাঁয় ঢুকেছি। তখন খেয়ালে পড়ল, দোকানের নীলচে ঝকমকে আলোয় দেখলাম রমেনের নতুন বান্ধবী মীনাক্ষী আমাকে দেখে যেমন করত, নাক কুঁচকে ঘাটটা মোটেই ঘুরিয়ে নিচ্ছে না, বরং বেশ মনোযোগ দিয়েই একবারের জায়গায় 2-3 বার করে আমাকে সে দেখছে। ওর এইভাবে তাকানোটা যে রমেনের চোখে পড়বে তা জানা কথা। তাই বুঝি রমেন মিঠি মিঠি হাসছিল। তারপর আর সে চুপ করে থাকে কি করে? এই এটা তোর ওই জামাটা না যেটা আমি কিনে দিয়েছিলাম? হ্যাঁ। মাটির দিকে চোখ নামিয়ে তৎক্ষণাৎ উত্তর করলাম, যা দশা করেছিস না জামাটা। রমেন আবার বলল, শার্টের আর দোষ কি? মাসের পর মাস একখানা জামা একখানা প্যান্ট পরে কাটিয়ে দিলে সে ঠিক আছে, কালই নয় তোকে একটা শার্ট আর একটা প্যান্ট কিনে দেবো। ঠোঁট থেকে চায়ের পেয়ালাটা সরিয়ে রূপা বলল, ও এই ছেঁড়া আধময়লা পোশাকে তোমার বন্ধুকে খারাপ লাগছে না? চমকে উঠলাম। বুকের মধ্যে কেমন একটা ঢিপ করে উঠল। ঘাড় তুলে দেখি চা খাওয়া ভুলে গিয়ে লম্বা পালকের বড় বড় চোখ মেলে রমেনের বান্ধবী শুধু একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। কেমন অবাক লাগলো। রমেন এই জিনিসটা যেন কিছুতেই গ্রাহ্য করছে না। আমরা 2টি পুরুষ টেবিলের এপাশে 2টো পাশাপাশি চেয়ারে বসে, রূপা বসেছে আমাদের মুখোমুখি। রমেনকে ফেলে রূপা আমাকে সারাক্ষণ দেখবে, এ কি রকম কথা? আমার কেমন একটা ভয় ভয় করছিল। ঠিক সেই মুহূর্তে আমার ভয়টাকে ঝড়ের মতো উড়িয়ে দিয়ে রমেন হো হো করে হেসে উঠল। বাবা, বাবা, রূপা তোকে ঠাট্টা করছে রে। ছেঁড়া ফাটা পোশাকেও তোকে একেবারে নায়কের মতো লাগছে। রূপা কোনো কথা বলল না। আমি নীরব থেকে ঘাড় গুজে চা খেয়ে চললাম। তা বলে রমেন কিন্তু চুপ থাকলো না। আমার দিকে চোখ ঘুরিয়ে বলল, মুখটা তো একেবারে জঙ্গল করে রেখেছিস। সেই তোকে
3খানা না কটা ব্লেড দিয়েছিলাম, আছে না শেষ হয়ে গেছে? ঘাড় গোজে উত্তর করি। পুরুষের গাল চিবুক সাধারণ ডিমের মতো চকচকে হয়ে আছে দেখলে একদমই ভালো লাগে না। কোচা কোচা দাড়িতেই নবেন্দুকে সুন্দর লাগছে। রূপার কথা শুনে রমেন ভারী উত্তেজিত হয়ে উঠল। চোখটা কাত করে আমি রমেনের মুখখানা দেখলাম। সে এত জোর হাসছিল যে আমার বুক কাঁপতে লাগলো। বেকার মানুষ পেয়ে রমেনকে এইভাবে তোমার ঠাট্টা করা উচিত নয় রূপা। আমার কাঁধে হাত দিয়ে রমেন বলল, আমি আজই ওকে 1 ডজন ব্লেড কিনে দেবো। রূপা চুপ, আমিও চুপ। রূপার চোখ দেখে তার মনের ভাষা আমি এতটাই বুঝতে পারছিলাম। রমেনের কাছে কিন্তু এই জিনিস দুর্বোধ্য ছিল। ততক্ষণে আমাদের চা খাওয়া শেষ। রমেন বিল মিটিয়ে দিল। তারপর 3 জন রাস্তায় নামলাম। এবার প্রথমে করের মাঠে, তারপর গঙ্গার ঘাট। এই বা আমি না, সংকুচিত হই রমেনকে বললাম, এবার আমাকে যে যেতে হবে ভাই। না না, সে কি, তুমি না থাকলে আমাদের বেড়ানোটাই মাটি হবে। বলে শক্ত করে রূপা আমার হাত চেপে ধরল। চৌরঙ্গির হাজারটা লাল নীল বেগুনি আলোর ছটা ওর চোখে মুখে এসে ছিটকে পড়ছিল। পরিষ্কার দেখছিলাম রূপার মুখের রং মুহুর্মুহু বদলে যাচ্ছে, অথচ রমেন তখনও মূর্খের মতো হো হো করে হেসেই চলেছে। রূপার রং করা ছকছকে কটা নখ আমার হাতের চামড়ায় গেঁথে যাচ্ছে দেখে সে যেন ভীষণ মজা পেল। ইপিদের মতো বড় চুল দাড়ি ময়লা পোশাক দেখে রূপার তোকে ভারী পছন্দ হয়েছে। সাধু সঙ্গের মতো মনে হয় রূপার হিপি সঙ্গ করতে ইচ্ছা হয়েছে। তোকেও কিছুতেই ছাড়বে না। হ্যাঁ, কিছুতেই ছাড়বে না, মনে মনে বললাম। তারপর করুণভাবে রূপার চোখের দিকে তাকালাম। বললাম, আজ নয় রূপা, আর একদিন। আজ আমার একটু তাড়া আছে। জোর করে ওর মুঠোর বাঁধন থেকে হাতখানাকে ছাড়িয়ে নিয়ে বড় বড় পা ফেলে রাস্তার ভিড়ের মধ্যে মিশে গেলাম। রমেনের বোকা হাসিটা তখনও কানে বাজছে। ভেবেও বেচারার জন্য একটু কষ্ট লাগছিল। সে জানে না বেকার বাউন্ডুলে একটি পুরুষের হাতে কখন একটি মেয়ে তার নখের আঁচড় বসায়, আর তার জ্বলুনি কি মিষ্টি। শুনছিলেন শ্রী জ্যোতিরিন্দ্র নন্দী রচিত মিষ্টি জ্বালা। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।